মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪ একটি সম্পূরক প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী রেজাউল করিম। উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে। এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতি কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি দাঁড়াই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার। এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কীভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কীভাবে মুক্তিযোদ্ধা হইলেন, এটা আমার কোনোভাবে মিলতেছে না। প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে, যারা কালো টাকার মালিক, তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না, কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেটা উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরও জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী, ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা, আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন রেজাউল করিম। আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে, এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো ঠিক এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো দেয়নি, উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, কারণ উনি এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন, অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? সব মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি, দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে পুরোভাবেই বঙ্গবন্ধু সোনারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয়ে না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে ওনার জন্মসাল ঠিক কিনা এটা ওনাকেই প্রমাণ করতে হবে। আর নাইলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এই একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন। যতদিন বেঁচে আছি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই, আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই। ধন্যবাদ।